একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। যেই আরব দুনিয়া একদিন ইসলামকে এক্সপোর্ট করেছে বিভিন্ন দেশে, ধ্বংস করেছে সেখানকার স্থানীয় সংস্কৃতি, ডেকে নিয়ে এসছে অন্ধকারের যুগ, আজ সেই আরব দুনিয়ায় ইসলামের আতঙ্কে ভুগছে। শুনুন তারা কি বলছে। You cannot be Muslim more than me. You will not be more Arab than I. So why is it that I banned the Muslim Brotherhood and you haven't? You see, radical Islamists who are former terrorists or terrorists themselves, but in the West they have been named as activists. Those who committed a crime have been involved in various heinous acts such as rape and beheading and so on. All of those individuals right now, they live in the West as teachers, as lecturers, as doctors. আর যেই ব্রিটেন একদিন ভারতের মতো দেশে হিন্দু মুসলমানদেরকে আলাদা করে রেখে নিজেদের সবচেয়ে রিসোর্সফুল কলোনির ওপর শাসন কায়েম করেছে 200 বছর ধরে, সেই ব্রিটেনই আজ নিজেই ইসলামের জালে জড়িয়ে পড়ছে। The rise of Islamic extremism in the UK and its future impact. Over the past 2 decades, the United Kingdom has witnessed a notable rise in Islamic extremist activity, which has become a pressing concern for national security, social cohesion, and political stability. আজ আরব দেশগুলো বলছে যে ব্রিটেন এবং ইউরোপ হয়ে গেছে ইসলামিক সন্ত্রাসের একটা চারণভূমি। কার্ল মার্কস বলে গিয়েছিলেন যে হিস্ট্রি রিপিট ইটসেলফ। প্রথমে সে আসে একটা ট্র্যাজেডি হিসাবে, তারপরে আসে একটা প্রহসন হয়ে। ভারতের বুকে আমরা দেখেছি যে ইসলামিক আগ্রাসনের ট্র্যাজেডি, আর আজকে দেখছি তার প্রহসন ইউরোপ আর আরব দুনিয়াতে। প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশরা একটা ভয়ঙ্কর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিকে রপ্ত করেছিল। ভারতের বুকে মুসলিমদের যে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, অর্থাৎ তারা বহিরাগত আরব বা তুর্কিদের সংস্কৃতির উত্তরাধিকার নাকি যেই মাটিতে জন্ম সেই মাটির কয়েক হাজার বছরের সংস্কৃতির উত্তরাধিকার, এই নিয়ে যে দ্বিধা, এই ফল্ট লাইনটাকে ব্রিটিশরা অস্ত্র বানিয়েছিল খুব সফলভাবে। আর তাই হাতে গোনা কিছু ব্রিটিশ অফিসিয়ালের সাহায্যে কোটি কোটি ভারতীয় ওপর রাজত্ব করেছে 200 বছর ধরে। অবশেষে যার অন্তিম পরিণতি হলো দেশভাগ, কয়েক লক্ষ লোকের মৃত্যু এবং কয়েক কোটি লোকের বাস্তুহারা হওয়া। ফাস্ট ফরওয়ার্ড টু টুডেজ ডেট, এম্পায়ার ইজ গন, কিন্তু সেই সেম স্ট্র্যাটেজি আজ তাদের পিছু ধাওয়া করছে। এখন ব্রিটেন একটা চরম সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই একই টেমপ্লেট দেখা যাচ্ছে যেটা ব্রিটেনকে একদম মাঝ বরাবর চিরে দিচ্ছে। এই ট্রান্সফরমেশন এতটাই মারাত্মক রূপ নিয়েছে যে সেটা একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ইউরোপে নয়, মধ্যপ্রাচ্যে। ইউনাইটেড আরব এমিরেটস আনুষ্ঠানিকভাবে সমস্ত ব্রিটিশ ইউনিভার্সিটির ডিগ্রিগুলোকে ব্ল্যাকলিস্ট করেছে। ইউকেতে দেওয়া তাদের ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। কারণটা কি? ইউএইর আমির শাহী আজ ব্রিটেনের দিকে সরাসরি তাকিয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে ওখানকার ইউনিভার্সিটিগুলো র্যাডিক্যাল ইসলামিস্ট ইন্ডক্ট্রিনেশনের একটা বিপজ্জনক হটস্পটে পরিণত হয়েছে। কি বলবেন একে? ইতিহাসের এক অদ্ভুত অন্ধকার আর নির্মম এক তামাশা ছাড়া। তারা বলছে যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পলিটিক্যাল ইসলামের শিকার হোক, সেটা তারা চান না। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন যে উপসাগরীয় দেশগুলোতে তাদের মুসলিম বন্ধুরাই পশ্চিমের দেশগুলোতে ক্রমশ বেড়ে চলা ইসলামাইজেশনকে ভয় পাচ্ছে। সৌদি আরব কিভাবে কট্টর ইসলামকে, মুসলিম মৌলবীদেরকে দমন করছে আর ইসলাম মুক্ত আধুনিক সমাজ বানানোর চেষ্টা করছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ইউএই আজ এক কাঠি এগিয়ে গেছে। শুধু ঘরের ভেতর ইসলামকে দমন করলেই হবে না, ইসলামের র্যাডিক্যালাইজেশনের যত এপিসেন্টার রয়েছে তার সবগুলোকে চিহ্নিত করে একদম ছোঁয়াচে রোগীর মতো তাদের থেকে একদম দূরে থাকতে হবে। আর এখানে সেই ছোঁয়াচে রোগীগুলো কে বা কারা? অক্সফোর্ড, কেমব্রিজের মতো বিশ্ববন্দিত ইউনিভার্সিটিগুলো অথবা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ইত্যাদি, যেখানে পড়ার জন্য সারা পৃথিবী থেকে লোক ছুটে আসে, কোটি কোটি টাকার মূল্যে ওখানকার ডিগ্রি কেনে। আজ এখানকার ক্যাম্পাসগুলো বামপন্থী আর ইসলামপন্থীদের দাপটে হয়ে উঠেছে সভ্য সমাজের পক্ষে একটা বিশাল থ্রেট। আর আরবদের থেকে কারা বেশি জানে যে ইসলামের প্রকৃত চেহারাটা কি? আজ তাই আলোচনা করব দত্ত টক্সে ইসলাম আতঙ্কের ঢেউ আজ আরব দুনিয়াতে। সাথে আলোচনা করব যে ভারত কেন এই স্ট্রং বাট নেসেসারি স্টেপগুলো নিতে পারছে না। বিবিসি, দ্য গার্ডিয়ান ইত্যাদি নানা রকম ব্রিটিশ মিডিয়াগুলো এখনও
ভারতের বুকে বসে ভারত বিরোধী কাজগুলো করে চলেছে কোনো রকম লাগাম ছাড়াই। এখনও ভারতবর্ষের অসংখ্য যুব সমাজ স্বপ্ন দেখে যে ব্রিটেনের ইউনিভার্সিটিগুলোতে গিয়ে তারা পড়াশোনা করবে। আমাদের দেশের সরকার কেন ওয়ার্নিং জারি করছে না আমাদের দেশের অভিভাবকদের উদ্দেশ্যে যে কোটি কোটি টাকা খরচা করে ব্রিটেনে উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে আদতে আমরা আমাদের যুব সমাজের মাথাতে সন্ত্রাসবাদের বীজ বুনে দিচ্ছি? আমি আপনাদের সঙ্গে প্রবাল দত্ত। চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মজার ব্যাপার দেখুন, ইউএইর আমির শাহীর রাজবংশের বেশিরভাগ লোকজনই কিন্তু ইংল্যান্ডের ডিগ্রিধারী। তার মধ্যে আছেন খোদ ওদের প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি একজন কেমব্রিজের প্রাক্তনী এবং দুবাইয়ের রাজা। অপরদিকে শারজার শাসক শেখ মোহাম্মদ আল কাসিম ইউনিভার্সিটি অব ডারহামের ছাত্র ছিলেন। শুধু রাজ পরিবারগুলোই নয়, আরব দুনিয়ার ধনী অভিজাত পরিবারের সন্তানদের শিক্ষার জন্য চিরকালের পছন্দের ডেস্টিনেশন ছিল এই ইউনিভার্সিটিগুলো। আজ তারাই চাইছে যে ওই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে তাদের যুব সমাজ যেন না যায়। খুব অবাক ব্যাপার, তাই না? এক সময় যেই ডিগ্রিকে একদম স্ট্যাটাস সিম্বল বলে ভাবা হতো, আজকে তাকেই মনে করা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। তাদের ভবিষ্যৎ মিনিস্টার, ভবিষ্যৎ সিইও, ভবিষ্যৎ মিডিয়া টাইকুন কোনোভাবেই যেন ব্রিটিশ ইউনিভার্সিটির ডিগ্রিধারী না হয়, এটাই তারা সুনিশ্চিত করতে চাইছে। আসলে খুঁটিয়ে দেখলে এর মধ্যে কিন্তু আশ্চর্যের কিছু নেই। এনারা এই ইউনিভার্সিটিগুলোকে নিজেরা খুব কাছের থেকে দেখেছেন, তাই জানেন যে বামপন্থী আর ইসলামপন্থীদের একটা কম্বো কিভাবে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোকে দখল করেছে। শুধু তাই নয়, এই সমস্ত অক্সফোর্ড, কেমব্রিজ থেকে যারা পড়াশোনা করে দেশে ফিরে আসছে তাদেরকে কড়া নজরে রাখা হচ্ছে। সেই কোভিডের সময়তে যেমন কিছু কিছু দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হতো, কোনো রকম কোভিডের উপসর্গ আছে কিনা দেখা হতো, তেমনি ব্রিটেন থেকে ডিগ্রি নিয়ে আসা সমস্ত ইউএইর নাগরিকদের ওপর একদম কড়া নজর রাখা হয়। কোনো রকম ইসলামিক বা বামপন্থী কট্টরবাদের কোনো উপসর্গ দেখা যাচ্ছে কিনা। আসলে এটা শুধু ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর প্রবলেম নয়, পুরো ইউনাইটেড কিংডমেরই প্রবলেম, বা ইউরোপের সমস্ত দেশগুলোতে যেখানে লেফটিস্ট বা বামপন্থী দলগুলো ক্ষমতায় আছে বা তারা শক্তিশালী, তারা সর্বত্র সেটাই করে যেটা তারা ভারতের বুকে চিরকাল করে এসছে। ইকুয়ালিটি, ফ্রিডম, ইনক্লুসিভনেস, হিউম্যান রাইটস ইত্যাদির নাম করে ইসলামিক কট্টরবাদকে উস্কানি দিয়েছে নিজেদের ভোট ব্যাংককে তাগড়া রাখতে। শুধু ক্ষমতাতে থাকার জন্য কেন, যেখানে ক্ষমতায় নেই সেখানেও নিজেদের প্রাসঙ্গিক রাখতে এরা কট্টরবাদী ইসলামকে প্রশ্রয় দিয়েছে। কিছুদিন আগে আমাদের রাজ্যের বামপন্থী নেত্রী দীপশিতা ধরকে একদম খোলাখুলিভাবে ভারতের মুসলিমদেরকে আহ্বান জানাতে দেখেছি যে ভারতকে যেন তারা ইসলামিক রাষ্ট্রতে পরিণত করে। যাদবপুর ইউনিভার্সিটিতে ওম চিহ্নকে পোড়ানো হয় বিপ্লবের নাম করে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভারতকে টুকরো করার নারা লাগানো হয়, আর বাকি বামপন্থী দলগুলো ক্রমাগত যে মুসলিম তোষণ করে চলেছে সেটা তো আর কারুর বুঝতে বাকি নেই। মমতা ব্যানার্জি বা সিপিএমের আমলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের এখানে এনে বসানো আর নিজেদের ভোট ব্যাংকে তৈরি করা, এই ব্যাপারটা আমরা সবাই দেখেছি। একদম সেই টেমপ্লেটটাই ব্যবহার করছে ইউরোপের লেফটিস্ট পার্টিগুলো। পাকিস্তান, সিরিয়া, ইরাক, উত্তর আফ্রিকা, এই সমস্ত মুসলিম দেশগুলো যেখানে সব সময় ইসলামের নামে খুনোখুনি হয়ে চলেছে, সেই সব দেশে রিফিউজিদের নিয়ে এসে আদর করে বসিয়েছে ইউরোপে, তাদের ফ্রি হাউজিং, ফ্রি মেডিকেল ইত্যাদি সব দিয়েছে। এবার তারা ইউরোপে এসে দাবি করছে যে তারা ইউরোপের আইন কানুন, লোকাল কালচার কিচ্ছু মানতে রাজি নয়, যেখান থেকে এসেছে সেখানকার কালচার, আইন কানুন ইত্যাদি চাই। অর্থাৎ ইউরোপে এখন তাদের দাবি শরিয়া কানুন। I mean, how does that kind of logic fit into a democratic state like the one we live in now and like the one you live in? You live here by choice. Do you not believe in democracy? No, I don't at all. We believe that people must live according to the Sharia. That would mean in a country such as Britain, people would have their hands cut off for robbery, would be stoned for what you call adultery, hanged. You can see that happening. One day the Sharia will be implemented in Britain. It's a matter of time. Whether it comes through our peaceful discussion and debate, whether it comes because the Mujahideen will send an army one day, Allah knows. বুঝে দেখুন, যেই জায়গা থেকে পালিয়ে ইউরোপে এসছে মানবতার দোহাই দিয়ে, ঘুরে ফিরে আবার ইউরোপকে সেই জায়গার মতোই বানিয়ে ফেলতে চাইছে। ইউরোপের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে, গ্রুমিং গ্যাংয়ের মতো অপরাধ চক্র চালাচ্ছে, নিয়মিতভাবে ওদের চার্চগুলোকে আক্রমণ করছে। ইউকেতে জাস্ট 3 বছরে 9,000 গুরুতর আক্রমণ হয়েছে এই চার্চগুলোর ওপর।
In the West, they want to say equality between all people, between men and women. However, Allah subhanahu wa ta'ala created us different. And surely He has given man authority over the woman. He has given him qawama because he provides food, clothing and shelter. Ya Allah, please bless them with pious children, and we will continue the jihad to liberate our land. Ya Allah, please support all of the mujahideen wherever they are in the world. في العراق, في شيشان, في فلسطين, في الكشمير, في الجزيرة العرب, في الفلوجة, في الدارفور. ভাবুন, শুধুমাত্র রিফিউজি হয়ে এসে এরা আজকের দিনে ইংল্যান্ডের বুকে এই রকম সন্ত্রাস চালাচ্ছে। তাহলে মধ্যযুগে যখন তারা আক্রমণকারী হিসাবে আমাদের দেশে এসেছিল আর তারপর শাসক হয়ে বসেছিল, তখন কি ধরনের সন্ত্রাস আর বর্বরতা তারা চালিয়েছিল আমাদের দেশে, আমাদের পূর্বপুরুষদের ওপর। তো এই ইসলামের যে চরম নোংরা দিকটাই, যেটা মধ্যযুগ থেকে আজকের দিন পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি, সেটাই আরব দুনিয়াকে সন্ত্রস্ত করে তুলেছে আজকে। ইসলামের বিস্তার কিন্তু কোনো রকম স্পিরিচুয়ালিটি মুভমেন্ট ছিল না। ঐতিহাসিকভাবে এটা ছিল একটা অত্যন্ত সুগঠিত একটা জিওপলিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমাদের দেশে ভক্তিবাদ বা বৌদ্ধ ধর্ম যেভাবে প্রসার ঘটেছে, তার সঙ্গে কিন্তু ইসলামের প্রসার পুরোপুরি আলাদা। সপ্তম শতাব্দী থেকে শুরু করে যখন আরব বাহিনীগুলো মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া হয়ে উত্তর ভারত এবং শেষ পর্যন্ত আমাদের এই বাংলাতে ছড়িয়ে গেল, তখন তারা শুধু মানুষের প্রার্থনা পদ্ধতি যে বদলে দিল তা না, তারা দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন কানুন, সমাজ ব্যবস্থা সব কিছু মুছিয়ে দিয়ে একটা সেন্ট্রালাইজড আরব আইডেন্টিটিকে এস্টাবলিশ করেছিল, যাতে এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে পলিটিক্যাল ইসলাম ছিল একটা সবচেয়ে জঘন্য রেসিস্ট এবং সুপ্রিমেসিস্ট একটা আইডিয়া, যা সাম্রাজ্য বিস্তারের হাতিয়ার ছাড়া আর কিছু ছিল না। ফাস্ট ফরওয়ার্ড টু টুডে, ইসলামিক দুনিয়া আজকের দিনে হাজারটা ভাগে বিভক্ত। আরব দুনিয়া তেলের আশীর্বাদে ধনী, আর বাকি ইসলামিক দুনিয়া বলতে গেলে ইতিহাসের একটা ধ্বংসাবশেষ। আরব দুনিয়া নিজেদের নাগরিকদের কথা ভাবে, বাকি ইসলামিক দুনিয়া খেতে পেল কি মরল সেটা তাদের কিচ্ছু যায় আসে না। অর্থাৎ মুসলিম দুনিয়াতে সম্পদের একটা বিশাল বৈষম্য দেখা দিল। একদিকে আরব শেখরা এক রাতে কোটি ডলার উড়িয়ে দিচ্ছে, অপরদিকে 80% মুসলিম দুনিয়ার পেটে খাবার নেই। এই চূড়ান্ত বৈষম্য থেকে বিংশ শতাব্দীতে এসে এই ইসলামিক আইডিয়ার একটা মিউটেশন ঘটে। 1928 সালে মিশরের একজন স্কুল শিক্ষক হাসান আল বান্না প্রতিষ্ঠা করেন মুসলিম ব্রাদারহুডের। এটা কিন্তু সেভাবে কোনো পলিটিক্যাল বা ন্যাশনাল এন্টিটি নয়, বরং একটা সুদূর প্রসারী কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক একটা মুভমেন্ট, যার উদ্দেশ্য হলো বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে একদম অনুপ্রবেশ করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়া, এন্টারটেনমেন্ট সব কিছুকে কবজা করে ইসলামিক আইডিয়াগুলোকে প্রসার করা। এর মধ্যে দিয়ে সেকুলার কান্ট্রিগুলো শুধু নয়, যে ধনী আরব দেশগুলো আছে সেই রাজতন্ত্রগুলোকেও উপড়ে ফেলতে হবে। ইউএই, সৌদি আরব, ইজিপ্ট, এই সমস্ত দেশগুলো এই আইডিওলজিক্যাল ভাইরাসটাকে খুব সতর্কভাবে খেয়াল রাখছিল। তারা বুঝেছিল যে ইসলামিক সমাজ ব্যবস্থা যেটা তাদের সিংহাসনকে মজবুত করেছে, আজ সেটাই একটা রাজনৈতিক আদর্শ হয়ে ফিরে আসছে একদম ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে। ঠিক সেই কারণে 2014-তে ইউএই মুসলিম ব্রাদারহুডকে একটা টেরর অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করে পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। তারা বুঝেছিল যে আজকে সভ্য জগতে পলিটিক্যাল ইসলাম নামের এই দানবটার কোনো জায়গা নেই। তারা নিজেদের ঘরে এই ওষুধটাকে তো দমন করলো, কিন্তু তারা ভাবতেও পারেনি যে এই রক্তবীজের মতো এই দানবটা একটা স্যাংচুয়ারি খুঁজে পাবে ওই ওয়েস্টার্ন ইউরোপে গিয়ে। বহিরাগত আরব বা তুর্কি শাসকরা যেটা করতে পারেনি আমাদের দেশে, ব্রিটিশরা একদম সেটাই করতে সক্ষম হয়েছিল। সিস্টেমেটিক্যালি ভারত নামের এই যে সুপ্রাচীন সভ্যতা আছে, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। 1871-এ যে সেন্সাস হয়, তাতে ব্রিটিশরা প্রতিটা নাগরিককে ধর্ম, জাত ইত্যাদিতে একদম পুরো বাধ্যতামূলকভাবে ভাগ করে। খুব স্বাভাবিকভাবে তাতে আইডেন্টিটি নির্ভর এক একটা রাজনৈতিক ব্লক তৈরি হয়ে গেল। সেই ছিল ধর্মভিত্তিক মেরুকরণ। শুধু তাই নয়, পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে ইচ্ছাকৃতভাবে হিন্দু, মুসলিম,
উচ্চবর্ণ, নিম্নবর্ণ ইত্যাদির একের সাথে অপরকে লাগিয়ে দিয়েছিল, যাতে কোনো ঐক্যবদ্ধ আন্দোলন বা কোনো রকম আপরাইজিং না হয়। কিন্তু 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায়, তখন তারা এখানে একটা খণ্ডিত উপমহাদেশ শুধু রেখে যায়নি, সাথে পেয়েছিল নিজেদের জন্য একটা দেউলিয়া হয়ে যাওয়া অর্থনীতি। নিজেদের ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনের জন্য ব্রিটেনের তখন দরজা খুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদের প্রাক্তন উপনিবেশ থেকে বিশাল শ্রমিকের ঢেউ আসতে শুরু করে। তার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা সবই রয়েছে, হিন্দু মুসলমান সবাই। আজকের দিনে দাঁড়িয়ে ওদের যে সরকারি তথ্য সেটা বলছে যে ব্রিটেনের বুকে সবচেয়ে সফল জাতি হলো ভারতীয়রা, বিশেষ করে হিন্দুরা। ওখানে যারা সাদা রয়েছে তাদের থেকে হিন্দুদের ইনকাম দ্বিগুণের কাছাকাছি। আর সবচেয়ে নিচে কারা? গেস করবার জন্য কোনো প্রাইজ নেই, বাংলাদেশি আর পাকিস্তানিরা রয়েছে ওদের অর্থনীতির একদম সবচেয়ে নিচে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান একই ভূখণ্ড, একই ইতিহাস, একই জিন। এইখান থেকে অভিবাসীদের নিয়ে আসা হলো ব্রিটেনের অর্থনীতিকে বিপর্যয়ের থেকে রক্ষা করার জন্য। একটা গ্রুপের জন্য এটা সফল হলো, তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে শুরু করলো। আরেকটা গ্রুপের জন্য সেটা ব্যর্থ হলো, তারা অর্থনীতিতে যোগদান না করে বোঝা হয়ে দাঁড়ালো। শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, আফ্রিকা বা মধ্যপ্রাচ্য থেকে এই যে মুসলিমরা ইউরোপে গিয়ে উঠেছে, তারা শুধু তাদের বিশাল পরিবার আর সন্তান সন্ততি নিয়ে গেছে তাই নয়, তারা গেছে একটা স্ট্রং কমিউনাল আইডেন্টিটিকে নিয়ে, যেই আইডেন্টিটিটা আরও স্ট্রং হয়েছে ব্রিটিশদেরই কলোনিয়াল পলিটিক্সের কারণে। ব্র্যাডফোর্ড, লিউটন, বার্মিংহাম এই সমস্ত জায়গাতে তারা একটা ঘেঁটো মানে নিজেদের একটা এলাকা বানিয়ে বসে। আমাদের এখানের পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ বা খিদিরপুরের মতো বলতে পারেন। আর ঠিক যেইভাবে ব্রিটিশরা একসময় ভারতে বসে এই রিলিজিয়াস ব্লকগুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করত, ব্রিটেনের এক শ্রেণীর আধুনিক রাজনৈতিক নেতাদের আগমন ঘটল, যারা ঠিক সেই একই টেমপ্লেটটা ব্যবহার করতে শুরু করলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য। ঠিক এখানেই সক্রিয় হয়ে উঠল লেফটিস্ট ভোট ব্যাংক পলিটিক্স, যেটা ভারতবর্ষ সহ সমস্ত দেশে কট্টর ইসলামকে নিজেদের রাজনৈতিক পুঁজি বানিয়েছে। গত কয়েক দশক ধরেই ইউকেতে বামপন্থী লেবার পার্টি এই দ্রুত বৃদ্ধি পাওয়া মুসলিম জনসংখ্যা, যেটা বাস্তবে অর্থনীতির বোঝা, সেটাকেই একটা স্থায়ী ভোট ব্যাংক হিসাবে বিবেচনা করে এসছে। 80% মুসলিম লেবার পার্টিকে ভোট দিয়েছে 2019 সালে। বর্তমানে যতজন মুসলিম কাউন্সিলর আছে ইউকেতে, তার 75%ই লেবার পার্টির সদস্য। আর লন্ডনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে 15% মুসলিম। তাই এদের ভোট পাওয়ার জন্য লেবার পার্টি একটা আত্মঘাতী কাজে লিপ্ত হয়েছে। ভোটে জেতার জন্য নিজেদের দেশ, নিজেদের সংস্কৃতি, ভবিষ্যৎ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করছে। সোসিওলজিতে একে বলা হয় ফস্টিয়ান বার্গেইন। মাল্টিকালচারিজম, ডাইভার্সিটি ইত্যাদির আড়ালে ব্রিটিশ এস্টাবলিশমেন্ট চোখ বুজে বসেছিল, যখন এই র্যাডিক্যাল এলিমেন্টগুলো কমিউনিটি বোর্ড, স্কুল, ইউনিভার্সিটি ক্যাম্পাস সমস্তগুলোকে একের পর এক কবজা করছিল। কেউ যদি আঙুল তুলে বলতো যে ব্রিটেনের শহরগুলোতে শরিয়া কাউন্সিলের মতো প্যারালাল লিগাল সিস্টেম চলছে, তখনই লেফটিস্ট এস্টাবলিশমেন্ট তাকে একদম সাম্প্রদায়িক, ধর্মান্ধ ইত্যাদি বলে দাগিয়ে দিতে লাগলো। ব্রিটেনের ইউনিভার্সিটিগুলো যা ছিল একটা সময় মুক্ত চিন্তার ক্ষেত্র, সেখানে আজ মেপে মেপে কথা বলতে হয়, না হলেই ইসলামোফোবিক ইত্যাদি তকমা পড়ে যায়। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো যে ইউকের মুসলিমদের এখনকার জনসংখ্যার অর্ধেকই 25 বছরের নিচে, গড় বয়স হলো 27 বছর, আর ওদিকে খাঁটি ব্রিটিশ জনসংখ্যা দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছে। তার মানে ভবিষ্যতের ব্রিটেন থাকবে আজকের অল্প বয়সী মুসলিমদের হাতে। 2024-এ এসে দেখা যায় যে এই সমীকরণটা পুরো বদলে গেছে। মুসলিমরা এখন আর লেবার পার্টির ওপর নির্ভর করে না, তারা নিজেরাই নিজেদের টার্মস ডিকটেট করতে শুরু করেছে। প্যালেস্টাইন ইস্যুতে ক্ষমতাতে থাকা লেবার পার্টি ইউকের মুসলিম ভোটের একটা বিশাল অংশকে হারায়। সেই ভোট ব্যাংককে উদ্ধার করতে এখন লেফটিস্ট পলিটিশিয়ানরা একদম
একদম মরিয়া হয়ে উঠেছে। নতুন নতুন ইকোনমিক প্যাকেজ ঘোষণা করছে মুসলিমদের জন্য, বর্ডার কন্ট্রোলকে শিথিল করে দেওয়া হচ্ছে, কাউন্টার টেরোরিজমের আইনগুলোকে দুর্বল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাইরের মুসলিমদের আহ্বান করা হচ্ছে যে দেশে এসে বসো, এলেই ফ্রি হাউজিং, ফ্রি মেডিকেল, তারপর চুরি করো, ধর্ষণ করো, দাঙ্গা করো, কোনো অসুবিধা নেই। একদম আমাদের দেশের বামপন্থী দলগুলোর সেম টেমপ্লেট। আমরা ইসলামিক টেরোরিজমের শিকার গত 1000 বছর ধরে। তারপর লেফটিস্টরা কিভাবে সেই ইতিহাসকে একদম হোয়াইট ওয়াশ করেছে সেটাও দেখেছি। তাই আমাদের এখানে কিছুটা হলেও অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এই বামপন্থী রাজনীতি আর ইসলামিক কট্টরবাদের যে কম্বোটা কাজ করে এখানে তার ব্যাপারে। কিন্তু ব্রিটেনের সাধারণ লোকজন চিরকাল নিজেদের গৌরবের ইতিহাসই পড়ে এসছে। ইসলামিক আগ্রাসন কি সেটাও জানে না, বামপন্থী রাজনীতির নোংরা দিকটা কি সেটাও বুঝতো না। এখন যখন বুঝেছে তখন সব কিছু হাতের বাইরে চলে গেছে। ওই সব দেশের জনসংখ্যা কিন্তু খুব কম, তাই ডেমোগ্রাফিক চেঞ্জটা খুব অল্প দিনের মধ্যেই করে ফেলা যায়। আজ ওখানে ইউরাবিয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এমন একটা ভবিষ্যৎ ইউরোপ যার সংস্কৃতি হবে আরবদের মতো। এখন ইউকের এই চেঞ্জিং ল্যান্ডস্কেপটার দিকে ইউএইর গোয়েন্দা সংস্থাগুলো একদম কোল্ড, প্র্যাকটিক্যাল আর ক্যালকুলেটিভ দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। ব্রিটেনের ইউনিভার্সিটিগুলো আজকে যে আর শিক্ষা প্রতিষ্ঠান নেই, একটা আইডেন্টিটি পলিটিক্সের রাজত্ব হয়ে গেছে, সেটা আরবরা বুঝে গেছে। লেফটিস্টদের দাপটে ওদের ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন পঙ্গু হয়ে গেছে, ক্যাম্পাসে কোনো শৃঙ্খলা বলতে কিছু নেই, মুসলিম ব্রাদারহুডের সিম্প্যাথাইজারে পুরো ভরে গেছে। প্রোগ্রেসিভ সোশ্যাল জাস্টিসের নাম করে, সামাজিক ন্যায় বিচারের ভাষা ব্যবহার করে একটা ইসলামিস্ট সুপ্রিমেসিস্ট এজেন্ডাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আরবদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যে রিপোর্ট দিয়েছে যে ইংল্যান্ডে পড়তে যাওয়া স্টুডেন্ট পড়ে যখন দেশে ফিরছে তখন তাদের পুরো চিন্তা ভাবনাটাই বদলে যাচ্ছে। ঠিক যাদবপুর বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যেরকম হয়, পড়তে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং বা অ্যাডভান্সড ফাইন্যান্স, ফিরে আসছে টেরোরিস্ট সিম্প্যাথাইজার হয়ে। পুরো মগজ ধোলাইয়ের আখড়া। এই ব্যাপারটা বুঝে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। ইউকের সমস্ত ইউনিভার্সিটিগুলোকে তাদের স্কলারশিপের তালিকা থেকে একদম বাদ দিয়ে দিয়েছে। একটা আইডিওলজিক্যাল ফায়ারওয়াল তুলে তারা ব্রিটিশ এলিটদের খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের লোকাল ইলেকশনের ভোটে জেতার জন্য নিজেদের সোশ্যাল ফ্যাব্রিকটাকে ধ্বংস করতে পারো, কিন্তু সেই অবক্ষয়কে আমরা আমাদের সমাজে আমদানি করব না। সবশেষে এটাই বলা যায় যে এই ঘটনা একটা ঐতিহাসিক মাইলস্টোন। পশ্চিমের ইউনিভার্সিটিগুলো ছিল বাকি দুনিয়ার কাছে একটা এলিট ডেস্টিনেশন। শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমের দেশগুলো তাদের সফট পাওয়ার, তাদের মূল্যবোধ, শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে বাকি বিশ্বকে প্রভাবিত করেছে। আজ কিন্তু টেবিলটা একদম ঘুরে গেছে। আজ পশ্চিমের দিকে তাকালেই দেখা যায় যে একটা অ্যানার্কিজম, ডেমোগ্রাফিক ফ্র্যাকচারিং আর ব্রোকেন ইনস্টিটিউশন, যেটা বাকিদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। একসময় সবাই ভাবতো যে নিজেদের সমাজটাকে পশ্চিমের মতো করে গড়ে তুলবে। আজ সবাই নিজেদেরকে পশ্চিমের ধ্যান ধারণার থেকে সেফগার্ড করার চেষ্টা করছে। ব্রিটিশ সাম্রাজ্য একসময় মহাসমুদ্র পাড়ি দিয়েছিল, বিশ্বজুড়ে আইডেন্টিটি পলিটিক্সকে ব্যবহার করে দেশগুলোকে টুকরো টুকরো করেছে। এই বিভাজনের রাজনীতি তাদের বিশ্বজয় করতে সাহায্য করেছিল একদিন। আজ সেই কলোনিয়াল স্ট্র্যাটেজি ফিরে এসেছে লেফটিস্ট ভোট ব্যাংক স্ট্র্যাটেজির রূপে। একদিন পশ্চিমের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চাপিয়ে দিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের শিকড়কে। আজ যখন পশ্চিমের শিক্ষার আতুর ঘরকে একটা প্রগতিশীল আরব রাষ্ট্র উগ্রবাদের উর্বর ভূমি বলে প্রত্যাখ্যান করছে, তখন বোঝা যাচ্ছে যে গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ারটা কিন্তু ফান্ডামেন্টালি বদলে গেছে। এই যে একটা বাম ইসলামিক চক্র যেটা আমরা দিনের পর দিন দেখছি, দেখেও কোনো কড়া ব্যবস্থা নিইনি। ইউএই যদি একটা আরব দেশ হয়ে, ইসলামের জন্মভূমি হয়ে নিজেদের দেশের নাগরিকদের সুরক্ষাকে প্রাধান্য দিতে পারে, পলিটিক্যাল ইসলামের থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে, তাহলে আমরা কেন বারবার ব্যর্থ হচ্ছি? প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যেতে যেতে অনুরোধ করব, এই ধরনের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।